আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, গৃহপ্রবেশের মতন সিনেমা যদি মালায়ালাম বা কান্নাডা সিনেমা করতো না, মানে ওই ভাষায় যদি হতো না, এই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হতো এবং এটা ন্যাশনাল ওয়াইড একটা আলাদা রকমের অ্যাপ্রিসিয়েশন পেতো। লোকজন কিন্তু এটাকে প্রচন্ড বেশিভাবে অ্যাপ্রিসিয়েট করতো, কারণ ওইখানে যেভাবে ড্রামা সিনেমা ট্রিট করা হয়, শেষের দিকে একটা সাসপেন্স আনা হয়, গৃহপ্রবেশ কিন্তু সেই জিনিসটা করতে পেরেছে এবং খুব সাকসেসফুলি করতে পেরেছে। তো সিনেমা স্টোরিতে কি দেখাচ্ছে যে শুভশ্রী, যার নাম তিতলি, তার বিয়ে হয়েছে উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে। বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী শাওন তাকে রেখে দিয়ে অন্য একটি জায়গায় কাজের সূত্রে চলে গেছে। তো শুভশ্রী নিজে শ্বশুর বাড়িতেই থাকে, নিজে শ্বশুর শাশুড়ি এবং সেই বাড়িতে যারা যারা রয়েছে তাদের যথেষ্ট টেক কেয়ার করে, নিজের ছেলের বউয়ের সব দায় দায়িত্ব সব সে নিষ্ঠাপূর্ণভাবে পালন করছে। ইন দ্য মিন টাইম সেই বাড়িটাকে একটা হোমস্টে হিসেবে চেঞ্জ করে ফেলা হয় এবং সেখানে অনেকগুলো ফাঁকা ঘর ছিল, তো সেটাকে একটা হোমস্টে গেস্ট হাউস যাই বলুন সেইভাবে তৈরি করা হয় এবং সেখানে থাকতে একজন গেস্ট হিসাবে আসছে জিতু কমাল, যার চরিত্রের নাম হচ্ছে মেঘদূত। তো যখন মেঘদূত আসছে, শুভশ্রী মেঘদূতের সাথে বন্ডিং করছে, তার সাথে কথা বলছে এবং তার একটা মোহে সে পড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে বুঝতে পারছে তার জীবনে কি মিসিং ছিল। সেই যে কখনো অ্যাটেনশন পায়নি, সেই যে কখনো ভালোবাসা পায়নি, তার লুকিয়ে থাকা বেদনা, তার লুকিয়ে থাকা বা ঘুমিয়ে পড়া আকাঙ্ক্ষা, সেইগুলো সব সে এক্সপ্রেস করতে শুরু করছে। ইন দ্য মিন টাইম বাড়িতে রুদ্রনীল ঘোষের যে চরিত্র রয়েছে, সে মেঘদূতের উপর কোয়েশ্চেন শুরু করছে যে কে, কেন এসছে, কি কারণে এসছে, এবং সেই জন্য কৌশিক গাঙ্গুলিও মেঘদূতকে কনফ্রন্ট করছে এবং আমরা ফাইনালি জানতে পারছি মেঘদূত কে, কেন এসেছে, ওর কোনো হিডেন এজেন্ডা রয়েছে নাকি, নাকি ইজ জাস্ট আ গেস। এবং শুভশ্রীর বর শাওন, সে কখনো ফেরত আসে কি আসে না, এই নিয়ে হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স। তো পুরোটা জানতে গেলে আপনারা দেখে নিন গৃহপ্রবেশ, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। তো সিনেমাটা আমার কিরকম লাগলো? দেখুন, এরকম ড্রামা সিনেমা যখনই আমরা ভাবি, আমরা ভেবে নিই হইচই যেরকম ভাবে ড্রামা সিনেমা করে, কারণ ড্রামা সিনেমা এখন সবাই করছে এবং সবাই এরকম ভাবেই করছে যেখানে ইমোশন গুলো একদম লাউড। লাউড মানে আপনাকে মুখের উপর বলে দিচ্ছে যে ক্যারেক্টার কি ফিল করছে, আপনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ডায়লগের মাধ্যমে একদম এ টু জেড সবকিছু বলে দিচ্ছে। কিন্তু ওরকম ভাবে তো হিউম্যান ইমোশন কাজ করে না। হিউম্যান ইমোশন কাজ করে হচ্ছে চোখের চাউনি দিয়ে, কথার মাঝখানে কথা, যেটাকে আমরা সাবটেক্সট বলি, সেভাবে। এইটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে এখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত। এখানে কিন্তু কথার মাঝখানে কথা, সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং এখানে যে বনেদি পরিবারটা রয়েছে, মানে সেখানে দুর্গাপুজো চলছে, সেইটাকে যেভাবে দেখানো হয়েছে যে প্রচুর গেস্ট আসছে, বিশাল এলাহি করে হচ্ছে, হেভি ভাবে দেখানো হচ্ছে, সেটা কিন্তু না। জিনিসটাকে খুব রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে যে দেখাচ্ছে পাড়াতেও পুজো হচ্ছে, কিন্তু আমরা কখনো পাড়ার দিকে যাচ্ছি না, আমরা কনসেন্ট্রেটেড রয়েছে সেই বাড়ির দালান উঠোনে, সেটাকে যেভাবে স্টেজ করেছে, সেখানে অন্যান্য মানুষরা যেভাবে দুর্গাপুজোকে এনজয় করছে, কিন্তু তাদের ভিতরেও একটা অন্য রকমের একটা বেদনা রয়েছে, তাদের ভিতরে একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা একটা মিক্সড ফিলিং যেভাবে এখানে এক্সপ্রেস হচ্ছে, সেটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং এখানে অভিনয়তে জিতু কামাল, শুভশ্রী এবং কৌশিক গাঙ্গুলি তিনজনে তুখর অভিনয় করেছে। তিনজনের জায়গায় একদম ফাটিয়ে অভিনয় করেছে, কিন্তু একজন যাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে সেটা হচ্ছে রুদ্রনীল। রুদ্রনীলের চরিত্রটা ইনিশিয়ালি একটা সাপোর্টিং কাজ থেকে সেকেন্ড হাফে গিয়ে তার কাছে মিটি পার্টটা আসে এবং সে কিন্তু যথেষ্ট জাস্টিফাইড ভাবে সেটা পুল অফ করেছে এবং সেখানে সে যথেষ্ট ভালো পারফরমেন্সেসও দিয়েছে। এবং আমি আরেকটা জিনিস বলবো, এখানে যে সিনেমাটোগ্রাফি রয়েছে, যে ইনিশিয়ালি সিনেমাটা না একটু ডার্ক, মানে কালার গুলো একটু মিউটেড, একটু আনস্যাচুরেটেড, মানে আপনারা যদি ফোনে কখনো স্যাচুরেশন, মানে ছবি তোলার পর যদি কখনো এডিট করার চেষ্টা করেন, আপনি স্যাচুরেশনটাকে কমিয়ে দিয়ে দেখবেন সেরকম একটা ফিল আসছে, তারপর আস্তে 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 সেটা একটু ব্রাইট হচ্ছে, তারপর আবার শেষের দিকে খানিকটা ডার্ক হয়ে যাচ্ছে। তো এই যে ক্যারেক্টারের মাইন্ড স্পেস গুলো বোঝানোর চেষ্টা করছে, সেটাও খুব ভালো। এবং এখানে যে ঋতুপর্ণ ঘোষকে যে ট্রিবিউট দিয়ে যেভাবে তৈরি করা হচ্ছে, সেভাবে যেভাবে ডায়লগ হোক, যেভাবে ক্যারেক্টারের ট্রিটমেন্ট গুলো হোক, সেখানে তার ফ্রেমস গুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, তার ছবিগুলোকে যেভাবে ইউজ করা হচ্ছে, তার সিনেমার যে ডায়লগ গুলো রয়েছে সেগুলোকে যেভাবে টেনে আনা হয়েছে, তার সিনেমার মেটাফরের সাথে এইখানে যেরকম মেটাফর ড্র করা হয়েছে, তার সিনেমার নারী চরিত্রকে যেরকমভাবে ট্রিট করা হতো এখানে যেভাবে ট্রিট করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবং আমি পারফরমেন্সের দিক থেকে আরেকটা জিনিস বলতে চাই, শুভশ্রী গাঙ্গুলি এখানে যেভাবে পারফর্ম করেছে, মানে ইনিশিয়ালি সে চুপচাপ, তারপর আস্তে 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 শি স্টার্টিং টু এক্সপ্রেস, এবং সে যেভাবে এক্সপ্রেস করছে মানে নিজের ইন্টারনাল ইমোশনস গুলো, সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং তার পারফরমেন্সেস যথেষ্ট ভালো। এবং কিছু কিছু জায়গায় তার কিন্তু তেমনি ডায়লগস নেই, সে জাস্ট চোখ দিয়ে দেখছে, জিতু কামালকে দেখছে, পরিবারের লোকজনদের দেখছে, সেটাও কিন্তু খুব ভালো। এবং আমি যেটা বললাম, রুদ্রনীল ঘোষের পারফরমেন্সেসও খুব ভালো, কাছে পারফরমেন্স খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, প্রোডাকশন ডিজাইন যথেষ্ট ভালো এবং ডায়লগ রাইটিং যথেষ্ট স্মার্ট। এটা হয়ে গেল। কিন্তু আমি যদি নেগেটিভ পয়েন্টে বলি, এখানে আমার একটা নেগেটিভ, অ্যাকচুয়ালি দুটো নেগেটিভ পয়েন্ট লেগেছে। সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষকে আপনি প্রথমে তেমনি মিটি পার্ট দেন এবং সেকেন্ড হাফে গিয়ে হঠাৎ করে তার চরিত্রের একটা আলাদা রকমের আর্ক আসছে,
তার আলাদা রকমের একটা জার্নি আসছে, তার মাইন্ড স্পেস আমরা বুঝতে পারছি এবং হঠাৎ করে সে একটা সেন্ট্রাল ক্যারেক্টার হয়ে গেল। তো সেইখানে একটা হঠাৎ করে আমি জোক ফিল করেছি। হঠাৎ করে আপনি আইদার যদি হিন্ট প্লেস করতে যেতেন, তাহলে জিনিসটা খুব ভালো হতো। এটা যেহেতু হঠাৎ করে হয়েছে, আপনার মনে হচ্ছে আরে সাপোর্টিং ক্যারেক্টার ছিল, মেইন ক্যারেক্টার কি করে হয়ে গেল? তো হঠাৎ করে তার উপর ফোকাসটা পড়ায় সেই জিনিসটা হচ্ছে। এবং সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট আমি বলব, সিনেমার না আপনি অনেক জায়গায় না বুঝতে পারছেন যে সিনেমাটা এবার ড্র্যাগ হচ্ছে। মানে একই জিনিস যেন ক্যারেক্টাররা ঘুরিয়ে, ঘুরিয়ে বলে যাচ্ছে। ১ম এ ক্যারেক্টার A কে বলছে, তারপর ক্যারেক্টার B কে বলছে এবং কনস্ট্যান্টলি যেন ওই জিনিসটা যেন গোল, 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 গোল ঘুরছে। যে সেখানে গিয়ে আপনার ডিউরেশনটাও ফিল হবে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে সেকেন্ড হাফে গিয়ে আমার মনে হচ্ছিল যেন গানের ইউজটা একটু বেশি হয়ে গেছে। দেখুন গানগুলো শুনতে আপনার ভাল লাগছে, পিকচারাইজও খুব ভালোভাবে হয়েছে। তবে এত বেশি গান হয়ে গেছে না, মানে মিউজিক্যাল ড্রামা যদি হতো স্টার্টিং থেকেই তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু গানটা আপনার না চরিত্রের মাইন্ড স্পেসটাকে এক্সপ্লোর করতে পারছে, না ছবিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গানটা ছবিটাকে আটকে দিচ্ছে, একটা গান হলো এবং তারপর আবার ছবিটা এগোচ্ছে। তো এটা বেশ কয়েকটা গানের সাথে হয়েছে। কাজেই সেইজন্য আপনার ডিউরেশনটা আরেকটু বেড়ে গেছে। সিনেমাটা যদি আর ১০-১৫ মিনিট ছোট হতো, মানে ২.৫ ঘন্টার সিনেমা ২ ঘন্টা ২০ মিনিটের ভিতর যদি র‍্যাপ আপ হয়ে যেত, সিনেমাটা অনেক বেশি ফাস্ট হতো এবং অনেক বেশি এন্টারটেইনিং হতো। তো আমি তো হাইলি রেকমেন্ড করব, আপনারা যারা কৌশিক গাঙ্গুলিকে পছন্দ করেন, তার ঘরানার ছবি যারা পছন্দ করেন, তাহলে তারা কিন্তু এই সিনেমাটা নিশ্চয়ই চেক আউট করতে পারেন। অ্যাজ আ ড্রামা সিনেমা